3.5 বছর ক্ষমতা রয়েছে, যুদ্ধ বিধ্বস্ত দেশ, দেশের রাস্তাঘাট কালভার্ট কোনো কিছুই ছিল না, যোগাযোগ ছিল না, অভাব অনটনের দেশ ছিল। 3.5 বছরে কি করা যায় একটা দেশে, যুদ্ধ বিধ্বস্ত দেশের? তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি মাটির তৈরি দোতলা বাড়ি, তাজউদ্দিন আহমেদের পৈতৃক ভিটা। গ্রামের এই সরল আবহেই দাঁড়িয়ে আছে ইতিহাসের এই প্রতীক মাটির তৈরি দোতলা বাড়ি, আর এখানেই বেড়ে উঠেছিলেন তাজউদ্দিন আহমেদের শৈশব। ঘরের সামনে সাজানো আছে তাজউদ্দিন আহমেদের পরিবারের মূল্যবান ছবি। এসব ছবি শুধু স্মৃতি নয়, বরং এক একটি যেন ইতিহাসের অনন্য দলিল। দর্শর্য বিশিষ্ট মা ও শিশু হসপিটালটি তার স্ত্রীর নামেই করা। তারপরেই দরদরিয়া স্কুল। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে 1925 সালের 23 জুলাই জন্মগ্রহণ করেন তাজউদ্দিন আহমেদ। ঠিক সেখান দিয়েই প্রবেশ করতে হয় তাজউদ্দিন আহমেদের বাড়িতে। এই যে গেট, সামনেই বাড়ির প্রবেশপথ বা গেট দেখতে পাচ্ছেন, এবং একটি সরু রাস্তা চলে গেছে সামনে, এবং বাম পাশে তাকালে একটি মাটির তৈরি ঘর দেখতে পাচ্ছেন। একটু সামনে আগালে সুন্দর একটি ফুল গাছ ও দুটি ঘর চোখে পড়ে। বাড়িটি আসলে একদম নীরব। পরে জানতে পারলাম যে এখানে আসলে আর কেউ থাকে না। চারপাশের প্রকৃতি ও পাখির কিচিরমিচির শব্দে পরিবেশটা আসলে অনেক মনোমুগ্ধকর লাগছিল। তারপর চলে আসলাম মেইন বাড়িটাতে। এটাই সেই মাটির তৈরি দোতলা বাড়ি, যেখানে বেড়ে উঠেছিলেন ইতিহাসের মহান নেতা তাজউদ্দিন আহমেদ। মূল ফটকে দেখতে পাচ্ছেন তাদের পরিবারের ছবি। চলুন এবারের বাড়ির মধ্যে যাওয়া যাক। একটু একটু করে সামনে আগালাম, তারপরে দেখা মিলল এক আন্টির। আসলে এই আন্টিটি এই বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে আছেন দীর্ঘদিন যাবৎ ধরে। দুটি ঘরের পর চোখে পড়ে তাজউদ্দিন আহমেদের জন্মস্থান হিসেবে যে এই বাড়িটি ঐতিহাসিকভাবে বিশেষ স্থান লাভ করে তার একটি ছবি, এবং তারপরেই দেখা যায় তার কর্মজীবনের বৃত্তান্তের একটি ছবি। এটি শুধু তার জীবন বৃত্তান্তের একটি ছবি নয়, এটি কবি মোহাম্মদ কায়সারের লেখা একটা কবিতা। এটি শুধু একটি কবিতা নয়, যেন কবিতার মাঝে তুলে ধরা তার কর্ম। 1925 সালের 23 জুলাই জন্মগ্রহণ করেন এই মহান নেতা। 11 মার্চ 1966 সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন। 10 এপ্রিল 1971 সালে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হন। 12 জুন প্রথম অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন, এবং সেই সাথে স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পাশ করেন তিনি। 3 নভেম্বর 1975 সালে শহীদ হন তিনি। এই বাড়ির প্রতিদিনের যত্নে ও দেখাশোনার দায়িত্বে আছেন খোকা কাকা, যিনি গত 45 বছর যাবৎ বাড়িটিকে সযত্নে রেখেছেন। যিনি জানেন এই বাড়ির প্রতিটি কোণা, প্রতিটি ছবি, প্রতিটি আসবাবপত্রের গল্প। চলুন তার সাথে ঘরের ঐতিহাসিক 1971 সালের কিছু সংরক্ষিত ছবি ও স্মৃতি দেখি। তারপর শেষে শুনবো তার মুখের কিছু কথা। মেইন ঘরে প্রবেশের সঙ্গে সঙ্গে নজরে আসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। এই ছবি আমাদের স্মরণ করায় যে তিনি ছিলেন দেশের স্বাধীনতার মূল স্থপতি, আর এই বাড়িও ইতিহাসের সঙ্গে তার অবিচ্ছেদ্য সম্পর্কের সাক্ষী। দেওয়ালে ঝুলানো মুক্তিযুদ্ধের ছবি আমাদের ফিরিয়ে নিয়ে যায় 1971 সালে সেই সংগ্রামের মুহূর্তগুলোতে। প্রতিটি ছবি জীবন ও সাহসের গল্প বলে, যেখানে নেতৃত্ব, ত্যাগ এবং দেশপ্রেম প্রতিফলিত হয়েছে। মুক্তিযুদ্ধের দুর্লভ ছবি, প্রতিটি ছবি যেন এক একটি অমূল্য দলিল, যেখানে বন্দী আছে স্বাধীনতা সংগ্রামের কাহিনী, ত্যাগ, সাহসিকতার গল্প। এই দেয়ালগুলো শুধু মাটির তৈরি নয়, ইতিহাসের নীরব সাক্ষী। বাড়ির জানালা দিয়ে তাকালে দেখা যায় গ্রামের শান্তিপূর্ণ দৃশ্য। সরল গ্রামীণ জীবনের জন্ম নিয়েছিল এক মহান নেতা, যিনি বদলে দিয়েছিলেন বাংলাদেশের ইতিহাস। এরপর আমরা কাঠের তৈরি সিঁড়ি দিয়ে উপরের তলায় উঠছি। প্রতিটি ধাপ যেন ইতিহাসকে ছুঁয়ে যায়। এই সিঁড়ি দিয়ে নেতারা উঠতেন পরিকল্পনা ও গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। কাঠের উষ্ণতা এবং প্রাকৃতিক ছাপ ঘরের ঐতিহ্যের এক বিশেষ অনুভূতি যোগ করে। এখানে চলাফেরা করলে মনে হয় প্রতিটি পদক্ষেপ আমাদের মুক্তিযুদ্ধের অতীতের সঙ্গে সংযুক্ত করেছে। উপরের তলায় ওঠার সঙ্গে সঙ্গে চোখে পড়ে আরও কিছু ঐতিহাসিক ছবি। প্রতিটি ছবি আমাদের ফিরিয়ে নিয়ে যায় 1971 সালের সেই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে। এগুলো শুধু অতীতের সাক্ষী নয়, এরা আমাদের মনে করিয়ে দেয় এই বাড়িটি কত গভীরভাবে দেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে যুক্ত। প্রতিটি ফ্রেম, প্রতিটি মুহূর্ত যেন গল্প বলছে, যে গল্পে ব্যক্তিগত জীবন আর জাতির সংগ্রামের ছাপ মিশে আছে। এরপরেই একটি চেয়ার দেখতে পাই, যে চেয়ারে বসে তাজউদ্দিন আহমেদ স্বাধীন দেশ গঠনের পরিকল্পনা করেছিলেন।
যেখানে হয়তো লেখা হয়েছিল মুক্তিযুদ্ধের রূপরেখা ও স্বাধীন বাংলাদেশের স্বপ্ন। চলুন এবার কেয়ারটেকার খোকা কাকার কাছে এই বাড়ি ও মহান নেতার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা শুনি। চেয়ার কি এই সেই চেয়ার? একটা তাই সারা বসতো এটা তাই সব একটু একবারে বাংলা শোনা ছিল আর একটু সামনে সংরক্ষণ করছি। আঙ্কেল ভালো আছেন আপনি? আল্লাহ রাখছে বাড়ি আপনাদের দোয়ায়। আচ্ছা, আপনি এই বাড়িতে কতদিন ধরে দেখাশোনা করেন? আমি এই বাড়িতে ৪৫ বছর ধরে। তাজউদ্দিন আহমেদ যে এলাকায় উন্নয়ন করছে আর কি, মানে সেগুলো কিছু একটু বর্ণনা করবেন যে কি কি মানে এলাকাবাসীর জন্য যেটা ভালো হয়েছে, কি কি করছে? তাইদি সাহেবের যে সময় উন্নয়ন করছে ওই সময় মানুষের সুবিচার পাইছে। মাত্র তারা ৩.৫ বছর ক্ষমতা রয়েছে। যুদ্ধ বিধ্বস্ত দেশে রাস্তাঘাট কালভার্ট কোনো কিছুই ছিল না, যোগাযোগ ছিল না, অভাবন্টনের দেশ ছিল। ৩.৫ বছরে কি করা যায় একটা দেশে, যুদ্ধ বিধ্বস্ত দেশের? তবে তাদের তাইদি সাহেবের ছোঁয়া নয়, মানুষ শান্তিতে থাকুক, সেটা ডাল ভাত যেন খাইতে। আচ্ছা কাকা, উনি যে এত ভালো মানুষ ছিল, ওনার পরে যারা এই এলাকার রাজনীতির হাল ধরছে বা এলাকার যারা সমাজ সেবা করছে, ওনার অভাবটা কি আসলে পূরণ করতে পারছে কিনা? না, এই জোহর তাজদির পরে, তাজউদ্দিন সাহেবের পরে শিমিন হোসেন রিমি কিন্তু ওই বাপের মতোই হয়েছিল। মাত্র আগে পাইছে ২.৫ বছর, এই যে উপনির্বাচনের পরে ৫ বছর, আর এখন তো ৬-৭ মধ্যে হাঁটছই। এখন এলা একটু কাজ কাম হইলে এই সুযোগটা সময়ে পায় না, সময় কুলায় নাই। ফাইলে হয়তো করতো, উনি এরকমই তাদের মতো। এখন আপনার মতামত কি যে আসলে সমাজে উন্নয়নের জন্য, মানুষের ভালোর জন্য আসলে কিরকম নেতা দরকার? সমাজের রাষ্ট্রের উন্নয়নের জন্য এখন আমি এরই অনেক সময় চিন্তা করি যে দেশ কি জ্ঞানী গুণী বুদ্ধিজীবী কূটনীতি নাই। এই দেশটা তো ৭১ বছর, মানে ৭১-এর পরে ৫০-৫৬ বছর হয়ে গেছে। কোন দল কোন সময় কেমন শাসন করছে, কার শাসন ভালো হয়েছে, জ্ঞানীরা গুণীরা এগুলি একটু যোগ বিয়োগ করে না। এই মুহূর্তে ভালো নেতার হাতে যদি দেশ না আসে, এই দেশটা একবারে শেষ হয়ে যাবে। আমার মনে হয় তাদের মতো ভালো নেতার হাতে এই দেশটা অতি তাড়াতাড়ি আসা দরকার। চোর চোরটা ইবলিশ শয়তানরা মাদ্দুরি ওরে, ভালো মানুষ দৈরা থানায় নাই। এখন কথা হচ্ছে কি, ধরেন ভালো মানুষগুলো তো এই খারাপ মানুষের সংখ্যায় বেশি, ভালো মানুষের আশেপাশে যে আপনি ভালো মানুষ এসে যে কাজ করবে, ওই খারাপ মানুষের কারণেই মনে করেন যে রাজনীতি আসলে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। এখন তো সমস্যা এখানে, যারা প্রকৃতপক্ষেই ভালো মানুষ তারা আসলে নিজেদের জীবন ভালো কাজের জন্য উৎসর্গ করে। যে সময় জেলখানায় বন্দী হচ্ছে ওই যে খন্দকার মোস্তাক, উনি বারবার খবর পড়াইছে যে তারা যদি স্বাধীনতা দেশের দায়িত্ব নেয় তাদের মারবে না, ছেড়ে দিবে। এরপরও তারা বঙ্গবন্ধুর লাগে বেমানি করছে না, সঠিক পথে থেকে জীবন গেছে।